নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করে পুরো বিশ্ব রাজনীতিতে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে? এমন একটা সময় এসে গেছে যেখানে আমেরিকার সিদ্ধান্তে শুধু তার শত্রুরাই নয়, বরং যারা পুরনো বন্ধু আছে তারাও ভালো চোখে দেখছে না, অস্বস্তিতে পড়ে গেছে। ইউরোপ ক্ষুব্ধ হয়েছে, ব্রিক্স দেশগুলো প্রচণ্ড চাপে, আর গ্লোবাল সাউথ যেন নতুন করে হিসেব কষতে শুরু করেছে। আসলে ক্ষমতার ভারসাম্যটা কোন দিকে যাচ্ছে, এখানেই মূল প্রশ্নটা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আজ আর শুধু একটা স্লোগান নয়, এটা পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি আর ভবিষ্যৎ, এই পুরো পরিকল্পনাকে নাড়িয়ে দিচ্ছে। শুল্ক নিষেধাজ্ঞা, হুমকি, সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রশ্ন উঠছে যে আমেরিকা কি ধীরে ধীরে নিজেকেই একা করে ফেলছে? আর যদি তাই হয় তাহলে বাকি বিশ্ব কি করবে? আমেরিকা একাই কি দাদাগিরি দেখিয়ে যাবে? তারা যা বলবে বাকি বিশ্ব শুনে যাবে? আলাদা আলাদা লড়াই করবে, নাকি সব পার্থক্য ভুলে একজোট হবে? বাকি বিশ্ব কি এই ঘটনা মেনে নেবে? সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন সমীকরণে ভারতের ভূমিকাটা কি থাকছে? কেন হঠাৎ করে ইউরোপ বলছে ভারতই হতে পারে ব্রিক্স আর পশ্চিমা বিশ্বের মাঝে একটা সেতু বন্ধনের মতো? এটা কি শুধু কূটনৈতিক কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় গেম প্ল্যান? আজকের ভিডিওতে ঠিক এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে যা আসছে তা শুধু খবর নয়, ভবিষ্যতের ইঙ্গিত। দেখুন বন্ধুরা, ট্রাম্পের নীতিতে আজ কার্যত কেউ সন্তুষ্ট নয়। অবশ্য আগেও ছিল না, সেটা ইউরোপের পুরনো বন্ধু হোক, ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স হোক, কিংবা চীন ভারতের মতো ব্রিক্স দেশগুলো, সবাই কোনো না কোনোভাবেই অস্বস্তিতে পড়ে গেছে। ট্রাম্প যে একতরফা সিদ্ধান্ত আর চাপের রাজনীতি চালাচ্ছেন সেটা বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি করে ফেলেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ক্ষোভ কতদিন টিকে থাকবে? এমন পরিস্থিতির পরে প্রতিক্রিয়া আসবে, এটা স্বাভাবিক। আর সেই প্রতিক্রিয়ার ইঙ্গিত আমরা এখনই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গোটা বিশ্ব একজোট হতে পারে, সেই সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। ধীরে ধীরে এমন এক আবহ তৈরি হচ্ছে যেখানে ট্রাম্পের বিরুদ্ধে বিশ্ব নিজের ভেতরের বিভেদ বলে একত্র হওয়ার কথা ভাবছে বাধ্য হয়ে। ইউরোপ, গ্লোবাল সাউথ, ব্রিক্স এবং আমেরিকা বাদে বাকি পশ্চিমা দেশগুলো সবাই যেন নতুন করে হিসেব কষতে শুরু করেছে। এই জটিল সমীকরণে একমাত্র যে দেশটি দুই দিকের সঙ্গে কথা বলতে পারে, বিশ্বাসযোগ্যভাবে মধ্যস্থতা করতে পারে, সেই দেশটার নাম হচ্ছে ভারত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই কথাই জানিয়েছেন। ভারত ব্রিক্স আর G7 এর মধ্যে সেতু হতে পারে, দুই ভিন্ন বিশ্বের সংযোগস্থল হতে পারে। তাই এই মুহূর্তে ভারতের সম্ভাবনা বাড়ছে, বিশ্বাসযোগ্যতা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখানেই বিষয়টা কৌতূহল সৃষ্টি করছে। G7 এর মধ্যেই তো আমেরিকা আছে, আর ট্রাম্পের ব্রিক্স বিরোধী মনোভাব কারো অজানা নয়। তিনি প্রকাশ্যেই ব্রিক্স দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এমনকি 500% পর্যন্ত শুল্কের কথাও শোনা যাচ্ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন সবাই এই চাপের আওতায়। তাহলে এই অবস্থায় G7 আর ব্রিক্স কিভাবে কাছাকাছি আসবে, এই প্রশ্নটাই এখন প্রধান হয়ে দাঁড়াচ্ছে। ম্যাক্রোর বক্তব্যের ইঙ্গিতটা এখানেই। তিনি যেন বলছেন আমেরিকাকে বাদ দিয়েই বাকি দেশগুলো ভাবতে শুরু করুক। অর্থাৎ G7 নয়, এক প্রকার G6। ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা দেশ আমেরিকা ছাড়া ব্রিক্সের সঙ্গে যোগসূত্রের পথ খুঁজছে। মিডিয়াও স্পষ্ট হয়েছে। ম্যাক্রো মনে করেন ভারত এই যোগসূত্রের মূল চাবিকাঠি হতে পারে। তিনি ভারতে আসার কথাও বলেছেন এবং G7 আর ব্রিক্স এর মধ্যে যদি আলাপ আলোচনা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা আসে, সেটাও তিনি তুলে ধরবেন। এই বক্তব্যগুলো দেখাচ্ছে যে ইউরোপের ভেতরে আমেরিকার প্রতি একটা অসন্তোষ তৈরি হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যু, নিষেধাজ্ঞা, ট্যারিফ সব মিলিয়ে ইউরোপ এখন অনুভব করছে যে আমেরিকা আর আগের মতো নির্ভরযোগ্য বন্ধু নয়। ফ্রান্স তো প্রকাশ্যই বলে দিচ্ছে যে আমেরিকা যদি অগ্রহণযোগ্য কিছু চাপিয়ে দিতে চায়, ইউরোপের তা প্রত্যাখ্যান করার অধিকার আছে, তারা বাধ্যতামূলকভাবে মানতে পারবে না। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে রাশিয়া আর আমেরিকার নাম করে বলেছেন পূর্বে রাশিয়ার চাপ আর পশ্চিমে আমেরিকার হুমকি। ইউরোপ দুই দিক থেকেই চাপে রয়েছে, কিন্তু এটা আর বেশি দিন চাপিয়ে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে ম্যাক্রোর বার্তা একদম পুরো পরিষ্কার। ট্রাম্পের চাপ থেকে বেরোতে হলে বিশ্বের বাকি দেশগুলোকে নিজেদের পার্থক্য ভুলে একসঙ্গে একজোট হতে হবে, ভাবতে হবে নতুন পন্থা। অনেক ইউরোপীয় দেশই এখন মনে করছে আমেরিকাকে আর নিঃশর্ত বন্ধু অন্তত বলা যাচ্ছে না, তাই নতুন বিকল্প খুঁজতেই হবে। একদিকে ব্রিক্স,
অন্যদিকে আমেরিকা বাদে পশ্চিমা দেশ, এই দুই শিবিরের কাছে আসা স্বাভাবিক পথ হতে পারে। তবে জিনিসটা একটু কঠিন। ব্রিক্স আর ইউরোপের মধ্যে গভীর মতভেদ রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটা চলছে, চীনের ভূমিকা, নিরাপত্তা ইস্যু, সব মিলিয়ে অবিশ্বাস কিন্তু কম হচ্ছে না। তবুও আজকের দিনে আমেরিকার একতরফা আচরণ অনেকের কাছে আরো একটা বড় হুমকি হয়ে উঠেছে। তারা কিন্তু আমেরিকার এই দাদাগিরি ভালোভাবে মেনে নিতে পারছেন না। তাই এই অসম্ভব মনে হওয়া একটা যোগসূত্র তৈরি করার চাপ কিন্তু অটোমেটিক চলে আসছে। এখানে ম্যাক্রো নিজের রাজনৈতিক খেলাও কিন্তু খেলে নিচ্ছেন। ফ্রান্সের ঐতিহ্য বরাবরই স্ট্র্যাটেজিক অটোনমি, নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব পথ। তিনি সেই ভাবনাকেই গোটা ইউরোপে ছড়াতে চান এবং নিজেকে ইউরোপের নেতৃত্বে প্রতিষ্ঠাও করতে চাইছেন। এই পরিকল্পনায় ভারতের গুরুত্ব কম নয়, অপরিসীম। কারণ ভারত এমন এক শক্তি যাকে পশ্চিমারাও বিশ্বাস করে, আবার গ্লোবাল সাউথও বিশ্বাস রাখে। ভারতের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। সব মিলিয়ে ব্রিক্স আর আমেরিকা বিহীন G7 এর একসঙ্গে আসার ধারণা কাগজে দারুণ শোনালেও বাস্তবে কিন্তু এটা এতটা সহজ নয়, খুবই কঠিন। আমেরিকার প্রভাব এতটাই গভীর যে অনেক দেশ প্রকাশ্যে তার বিরুদ্ধে যেতে সাহস পায় না। তাই এটি বাস্তবে হবে কিনা, নাকি কেবল রাজনৈতিক কল্পনা, সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। এখন দেখার ভবিষ্যৎ কোন দিকে মন নিতে পারে। সবকিছু মিলিয়ে আজকে আমরা এমন এক বিশ্বে দাঁড়িয়ে আছি যেখানে পুরনো বিশ্ব ব্যবস্থার ভিত্তি স্পষ্টভাবে নড়ে যাচ্ছে। যে আন্তর্জাতিক কাঠামো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল, যার কেন্দ্রে ছিল আমেরিকা, ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স আর ন্যাটো, G7 এবং তথাকথিত রুলস বেসড অর্ডার, তা আজ আর আগের মতো কার্যকর বা বিশ্বাসযোগ্য মনে হচ্ছেই না। ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা একতরফা, আগ্রাসী এবং স্বার্থকেন্দ্রিক নীতি এই ভাঙনের প্রক্রিয়াকে শুধু দ্রুততরই করছে না, বরং প্রকাশ্যে সবকিছু এনে দিচ্ছে। ট্রাম্পকে নিয়ে বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানই সুখী বা খুশি নয়। আগে যেটা ছিল আড়ালে ক্ষোভ, সেটা এখন প্রকাশ্যে অসন্তোষ চলে আসছে। ইউরোপ বুঝতে পারছে যে তারা আর আগের মতো আমেরিকার উপর নির্ভর করতে পারবে না। তার সেটা নিরাপত্তা হোক, বাণিজ্য হোক কিংবা জিওপলিটিক্স হোক, প্রতিটা ক্ষেত্রে আমেরিকা নিজের স্বার্থকে সবার উপরে রাখছে। আমেরিকা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, এটা সবাই আস্তে আস্তে বুঝতে পারছে। গ্রিনল্যান্ড ইস্যু, ইউরোপীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা, শুল্ক এবং রাজনৈতিক চাপ, এই সব কিছু ইউরোপকে ভাবতে নতুন করে বাধ্য করেছে। আর যদি আমেরিকা তাদের বন্ধু না বলে, তাহলে তাদের বিকল্পটা কি সেটা তারা ভাবতে অলরেডি শুরু করে দিয়েছে। অন্যদিকে ব্রিক্স দেশগুলোও স্বস্তিতে থাকতে পারছে না। চীন দীর্ঘদিন ধরেই আমেরিকার টার্গেটে রয়েছে, এটা আমরা জানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর কার্যত পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো অর্থনৈতিক চাপ তাদের রয়েছে। আর ভারত যে একদিকে পশ্চিমের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, আবার অন্যদিকে নিজের কৌশলগত একটা গ্লোবাল সাউথের নেতৃত্ব ধরে রাখতে চাইছে, সে এক কঠিন ভারসাম্য খেলায় নেমেছে। অর্থাৎ সম্পূর্ণ জিনিসটা যদি আমরা একটু ভালো করে দেখি, হয়তো আমাদের ভাবতে ভালো লাগছে বিশ্বে একজোট হবে দেশগুলো, অন্যান্য দেশগুলো, কিন্তু এতটা সম্ভাবনা থাকছে না। এই প্রেক্ষাপটে ইমানুয়েল ম্যাক্রোর প্রস্তাব শুধু একটা কূটনৈতিক বক্তব্যই নয়, বরং একটা বড় পরিবর্তনের ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। ব্রিক্স আর G7 তাদের মধ্যে একটা সেতু তৈরির কথা বলা মানে সরাসরি আমেরিকার কেন্দ্রীয় ভূমিকাকে পশ্চিমকে ফেলে দেওয়া। এটা এক প্রকার বিদ্রোহী চিন্তাভাবনা, বিশেষ করে পশ্চিমা রাজনীতির ভেতর থেকে আসছে বলে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। তবে আমেরিকা যে চুপচাপ বসে থাকবে তা কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধারণা কি বাস্তবে রূপ নিতে পারবে, নাকি এটা শুধু রাজনৈতিক বক্তব্য আর কাগজে কলমে কল্পনায় হয়ে থাকবে? দেখুন, ব্রিক্স আর ইউরোপের মধ্যে ঐতিহাসিক, রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত পার্থক্য খুব গভীর। ইউক্রেন যুদ্ধ এই বিভাজনকে আরো তীব্র করে তুলেছে। ইউরোপ রাশিয়াকে সরাসরি হুমকি হিসেবে দেখে। আসলে তাদের যারা একজোট হবে বলছে, তাদের সঙ্গেও বর্তমানে সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই অনেক দেশের মধ্যে। অথচ ব্রিক্সের অনেক দেশ রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কটা বজায় রাখছে। একইভাবে চীনের তাদের ভূমিকাকে নিয়েও ইউরোপের মধ্যে একটা গভীর সন্দেহ কাজ করছে। ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত এই সব বিষয় একদিনে মিটে যাওয়ার নয়, এটা সম্ভব হবে না। তাই যে দেশগুলো ভাবছে একজোট হবে, এটা সম্ভব হচ্ছে না। তবু ইতিহাস যেটা বলছে, জিওপলিটিক্সে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। আর আজকের দিনে একটাই স্বার্থ ধীরে ধীরে সবার সামনে স্পষ্ট হচ্ছে, আমেরিকার অতিরিক্ত আধিপত্য থেকে নিজেদের রক্ষা করা। যে আমেরিকা যে দাদাগিরি দেখাচ্ছে সেটা তারা মানবে না। ট্রাম্পের নীতিতে ইউরোপ যেমন চাপে রয়েছে, তেমনই ব্রিক্সও চাপে। ফলে স্বাভাবিকভাবে এক ধরনের কমন গ্রাউন্ড তৈরি হচ্ছে, যদিও সেটা এখনো স্পষ্ট কাঠামো পায়নি। সবাই আমেরিকাকে ভয় পাচ্ছে। স্বাভাবিকভাবে যারা ভয় পাচ্ছে তারা যদি একজোট হয়ে যায়, আমেরিকা চাপে থাকতে পারে, এটা তাদের চিন্তা ভাবনা। জিওপলিটিক্সে এখানেই ভারতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত এমন এক অবস্থানে আছে
যেখানে সে একাধিক জগতে একসঙ্গে বিচরণ করতে পারবে। ভারতের কোয়াডের ভারত এই কোয়াডের সদস্য, আবার ব্রিক্সের গুরুত্বপূর্ণ একটা অংশ, G20-তে নেতৃত্ব দিয়েছে, আবার গ্লোবাল সাউথের মুখও হয়েছে। পশ্চিমারা ভারতকে দেখছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক শক্তি হিসাবে। আবার ব্রিক্স এবং উন্নয়নশীল দেশগুলো দেখছে এমন রাষ্ট্র হিসাবে যে পশ্চিমের আধিপত্যের পুরোপুরি অধীনে থাকছে না। এই বিশ্বাসযোগ্যতা ভারতকে একটা সম্ভাব্য ব্রিজ করে তুলছে, যোগাযোগের সেতু করে তুলছে। ম্যাক্রো এটা ভালো করেই বুঝেছেন। তিনি জানেন ইউরোপ সরাসরি চীন বা রাশিয়ার সঙ্গে গভীর জোটে গেলে রাজনৈতিকভাবে বড় একটা মূল্য দিতে হতে পারে, কিন্তু ভারতের মাধ্যমে যোগাযোগ হলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে পশ্চিমে এবং গ্লোবাল সাউথে। ম্যাক্রোর চালটাও কিন্তু পরিষ্কার। তবে এখানে ভারতের জন্য যে ব্যাপারটা ইজি হবে এটাও কিন্তু নয়। ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। যোগাযোগ হওয়া মানে শুধু সম্মান নয়, একটা বড় দায়িত্ব। ভারতকে খুব সাবধানে চলতে হবে যাতে সে কারো হাতিয়ার না হয়ে যায়। একদিকে যদি ইউরোপ ভারতের কাঁধে বন্দুক রেখে আমেরিকাকে চাপ দিতে চায়, আর অন্যদিকে ব্রিক্স ভারতকে পশ্চিমের ভেতরের তথ্য বা প্রভাব বিস্তারের মাধ্যমে হিসাব ব্যবহার করতে চায়, তাহলে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন আবার আমেরিকার কুনজরে পড়তে পারে ভারত। তাই ভারত এটা করবে বলে অন্তত এখন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর একটা বড় জিনিস হচ্ছে, ইউরোপ এখন পুরোপুরি আমেরিকা থেকে আলাদা হওয়ার মানসিকতায় পৌঁছায়নি। কথায় যতই তারা ক্ষোভ দেখা, নিরাপত্তার ক্ষেত্রে ন্যাটো এবং আমেরিকার উপর নির্ভরতা এখনো অনেকাংশে তারা নির্ভরশীল। বেশিরভাগ ইউরোপীয় নেতা মনে করেন ট্রাম্প 4 বছর পর চলে যাবে, তারপর সব আগের মতো হয়ে যাবে। এই ওয়েট অ্যান্ড ওয়াচ মানসিকতা ম্যাক্রোর পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আসলে আমেরিকাকে কম বেশি প্রত্যেকটা দেশই ভয় পায়, সেটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকাও চুপ করে বসে থাকবে না, কখনোই সে থাকবে না। যদি সে দেখে যে ইউরোপ আর ব্রিক্স একসঙ্গে নতুন কোনো কাঠামো তৈরির চেষ্টা করছে তার বিরুদ্ধে, তাহলে সে রাজনৈতিক বলুন, অর্থনৈতিক, এমনকি সামরিক চাপও বাড়াতে পারে। কেননা ট্রাম্পকে কোনোভাবেই তারা বিশ্বাস করতে পারছে না। ট্রাফিক নিষেধাজ্ঞা, আর্থিক ব্যবস্থায় হস্তক্ষেপ, এই অস্ত্রগুলো আমেরিকা বহুবার ব্যবহার করেছে এবং ভবিষ্যতেও করবে। আসলে আমেরিকা বর্তমানে যা শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে এবং সব দিক থেকে, পারমাণবিক দিক থেকে, যে কোনো দেশ চাপে থাকাটাই স্বাভাবিক। তাই বাস্তবটা হলো ব্রিক্স এবং G6 এর পূর্ণাঙ্গ যোগ এখনই সম্ভব নয়। কিন্তু এটাও সত্য যে ছোট ছোট সহযোগিতা, ইস্যুভিত্তিক যোগ এবং বিকল্প ফোরাম তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সবকিছু আমরা পরিবর্তনের মুখ আমরা দেখতে পাচ্ছি। তবে হওয়ার সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে হতেও পারে। ইউরোপ ব্রিক্স একসঙ্গে কাজ করতে পারে ভবিষ্যতে, আমেরিকাকে বাইপাস করে অন্তত তার প্রভাব কমিয়ে দিতে পারে। দেখুন, জিও পলিটিক্সে কোনো কিছু অসম্ভব নয়। যেভাবে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমেরিকা একটার পর একটা বিশ্ব ব্যবস্থায় অন্যান্য দেশের প্রতি চাপ বাড়াচ্ছে, এটা কতদিন সাধারণ ছোটখাটো দেশগুলো মেনে নেবে? যদি ছোট দেশগুলো একসঙ্গে হয়ে একজোট তৈরি হয়, আমেরিকার কাছে একটা চাপ, কিন্তু আমেরিকা যেটা হতে দেবে এত সহজে, এটাও সম্ভব নয়। একটা জিনিস বলা যায়, ম্যাক্রোর প্রস্তাব যদি বাস্তবে হয়, হোক বা না হোক, এটি একটা গুরুত্বপূর্ণ অশনি সংকেত আমেরিকার কাছে। এটা দেখিয়ে দিচ্ছে যে বিশ্ব আর একক শক্তির নেতৃত্ব মানতে রাজি নয়। বহুকেন্দ্রিক বিশ্বের ধারণা এখন আর তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাস্তব রাজনৈতিক অবশ্যই প্রয়োজনীয়তা। এই নতুন পৃথিবীতে ভারত যদি নিজের স্বার্থ, আত্মসম্মান এবং কৌশলগত স্বাধীনতা বজায় রেখে সঠিক ভূমিকা নিতে পারে, তাহলে সে শুধু একটা যোগাযোগের মাধ্যম নয়, বরং কেন্দ্রীয় স্তম্ভ হয়ে উঠতে পারে। ভারতের সামনে সেই সুযোগ কিন্তু থাকছে, কিন্তু সেই পথ সহজ হবে না, ঝুঁকি থেকে যাচ্ছে। তাই ভারতের জন্য সামনের যে সময়টা আসছে, সুযোগের যেমন তেমন পরীক্ষারও। অর্থাৎ ভারতকে সব দিক থেকে রেডি থাকতে হবে। সবশেষে বলাই যায়, আমরা হয়তো এখনই কোনো নাটকীয় পরিবর্তন দেখতে পাবো না, কিন্তু যে টেকটনিক শিফট শুরু হয়ে গেছে তা থামানো কিন্তু সম্ভব নয়। প্রশ্ন একটাই, এই পরিবর্তনের নেতৃত্বটা দেবে কে, আর কোন শর্তে সেই উত্তর আগামী দশকের বিশ্ব রাজনীতির দিকনির্দেশটা ঠিক করে দেবে। ভারত কি পারবে, নাকি চুপি চুপি সত্যি বিশ্বের অন্যান্য দেশগুলো একজোট হতে পারে এবং আমেরিকা চাপে থাকতে পারে?